আমার প্রশ্ন, সেই আমেরিকাতে গিয়ে, সেই বাইডেনের দেশে গিয়ে, সেই বাইডেন পন্থীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাহুল গান্ধী ভারতের কি উপকার করার চেষ্টা করছেন? জিষ্ণুবাবু, আপনি কি কিছু বুঝতে পারছেন? আমি চন্দনবাবুকে শুনলাম, চন্দনবাবু নিশ্চয়ই এটাকে সমর্থন করতে পারবেন না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাহুল গান্ধী এটাকে সমর্থন করেন না বলেও এখনো পর্যন্ত একটা বিবৃতি, একটা শব্দ খরচা করেননি। জিষ্ণুবাবু, জাতীয় স্তরে রাহুল গান্ধী যে কাজ করছেন, রাজ্যে আরও অনেক রাজনৈতিক দল একই ভুল করছেন এবং ঐতিহাসিকভাবে অন্যায় করছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের সবচেয়ে বেশি আত্মত্যাগ ছিল তারা হচ্ছেন পূর্ববঙ্গের হিন্দুদের। আমি আবার রিপিট করছি, পূর্ববঙ্গের হিন্দুদের ৬২ জনের ফাঁসি হয়েছে। সেই ৬৫ জনের ফাঁসির মধ্যে ৪১ জন বাংলাভাষী, ৪১ জনের মধ্যে ২৯ জনের বাড়ি ছিল পূর্ববঙ্গে, আজকে যেখানে বাংলাদেশ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাদের এত বড় অবদান, তাদের কারণ নামে কিন্তু একটা এয়ারপোর্ট বাংলাদেশ করতে পারেনি। তার কারণ হচ্ছে এটাই যে এই মানুষেরা, তারা বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন, তারা ইতিহাসের ক্ষেত্রে অবদান রেখেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামের শেষ যার ফাঁসি হয়েছিল, মানকুমার বসু ঠাকুর, যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষে এসে পৌঁছলো, সেই সময় নৌবিদ্রোহ হয়েছিল। নৌবিদ্রোহে যাকে ধরে ফাঁসি দিয়েছিলেন, শেষ যার ফাঁসি হয়েছিল, তিনি ঢাকার মালখানগরের মানকুমার বসু ঠাকুর। যাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত গিয়েছে, সেই বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য সর্বভারতীয়ভাবে আপনি বলছেন রাহুল গান্ধী নেই। পশ্চিমবাংলার কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে, না তৃণমূল কংগ্রেস, না সিপিএম, কেউ বলছেন বাংলাদেশের হিন্দুদের জন্যে? বাংলাদেশ স্বাধীন হয়েছিল, একটু আগে যে কথা বললেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, মুজিবুর রহমানের, সেই সময় আমরা সকলে ছোট থেকে তাদের ইতিহাসে, এবং কি সাংঘাতিক অত্যাচার হয়েছিল। একটা দেশ শুধুমাত্র স্বাধীন হয়েছে না, আজকে আমেরিকার এই অবস্থা দেখে আপনারা শিহরিত হচ্ছেন। ব্লাড টেলিগ্রাম পড়ুন। আর্চার ব্লাড সেই সময়ে কনসুল জেনারেল ছিলেন, তিনি নিক্সনকে প্রতি সপ্তাহে টেলিগ্রাম পাঠাতেন যে কি সাংঘাতিকভাবে বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপরে, সাধারণ মানুষের ওপরে, মহিলাদের ওপরে, খানসানাদের কি সাংঘাতিক অত্যাচার হচ্ছে। নিক্সন কোনো ব্যবস্থা নেননি এবং নিক্সন চেয়েছিলেন যে বাংলাদেশের হিন্দুদের ওপরে এই অত্যাচার থাকুক। আমেরিকার এই ভূমিকা, আমরা জিষ্ণুবাবু, নিক্সন থেকে বাইডেন পর্যন্ত আমেরিকা তার নীতিতেই আছে। একদম তাই। তারা সরেনি, তারা নড়েনি, আমরা নড়ছি কেন? এক্স্যাক্টলি, এটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সার্বভৌমত্বর একটা মানে অঙ্গাঙ্গিভাবে যোগ আছে। এরকম নয় যে আমেরিকা কিংবা চীন বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশের মৌলবাদীদেরকে, যেমন আফগানিস্তানের ক্ষেত্রে আমেরিকা করেছেন, নিজের হাত পুড়িয়েছে। রাশিয়াকে ঠান্ডা করার জন্য আফগানিস্তানে অস্ত্র দিয়েছে, ওরা তরোয়াল থেকে মিসাইলে এসছে আমেরিকার দৌলতে। আজকেও বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা করে, তাহলে হিন্দু শূন্য বাংলাদেশ আফগানিস্তানের মতো হবে। বাঙালি পূর্ব বাংলার হিন্দুদের প্রত্যেকটা ক্ষেত্রে অবদান আছে, বিজ্ঞানের ক্ষেত্রে আছে, ইতিহাসের ক্ষেত্রে আছে, দর্শনের ক্ষেত্রে অবদান আছে, সাহিত্যের ক্ষেত্রে জীবনানন্দ দাশের অবদান আছে, একাধিক, একজনের নাম বললাম, একাধিক মানুষের আছে। আমাদের এখানকার রাজনীতিবিদেরা এই মানুষদের অবদানের কথা যদি ভুলে যান, যদি বাংলাদেশের হিন্দুদের এই অত্যাচারের সময় তাদের পাশে এসে না দাঁড়ান, তাহলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। আমি একটা উদাহরণ দিই। ধরুন শাকিল আহমেদ, খাগড়াগড়ের বিস্ফোরণের সময় যার নাম এসেছিল, বাংলাদেশ থেকে আসা একজন অনুপ্রবেশকারী, তাকে ভোটার কার্ড দিয়েছিলেন থেকে, নদিয়ার করিমপুর থেকে, এবং তারপরে সে স্লিপার সেল তৈরি করে একদম বর্ডার বরাবরে, এবং সিমুলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো থেকে ঘুরে ঘুরে সেখান থেকে তারা লোক সংগ্রহ করে আর খাগড়াগড়ের এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের কারখানা তৈরি করে। ঠিক সেই সময়ে যখন কংগ্রেসের সরকার ছিল, ইউপিএ 2 সরকার, কলকাতাতে 30শে মার্চ 2013-তে দেলোয়ার হোসেন সৈদি, তার ফাঁসির বিরুদ্ধে কলকাতার ময়দানে মিছিল হয়েছিল, জমায়েত হয়েছিল, তাতে হাসিনার ফাঁসির দাবি হয়েছিল।
তারাই পরবর্তীকালে, দেখুন আমি নাম করে করে বলতেই পারি, তারাই পরবর্তীকালে রাজনৈতিকভাবে পুরস্কৃত হয়েছেন। কংগ্রেস সরকার কিন্তু সেই রাষ্ট্রবিরোধী কাজের কোনো ভূমিকা নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, ঠিক যেখানে জিষ্ণুবাবু বলছেন, যে আশঙ্কার কথাগুলো বলছেন, যে বাংলাদেশের শক্তিগুলো উস্কানি পাওয়া মানে তারা বাংলাদেশের ভিতরে বসে কাজ করবে না, দেশের ভিতরে তাদের ক্ষমতা দখল কার্যত সম্পূর্ণ, এবার তারা পাশে, মানে যেটা গাজওয়ায়ে হিন্দ বলে লক্ষ্য বলছিলেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী গতকাল, সেদিকে নজর ঘোরাবে, সেদিকে নজর ঘোরাচ্ছে, তারা ঘুরিয়েছে হয়তো ইতিমধ্যে। আমার ঠিক এখানেই প্রশ্ন দীপাঞ্জন বাবু, আমরা খুব বেশি কম্প্রোমাইজ করে ফেলছি কিনা খুব ছোট রাজনৈতিক গেনের জন্য? রাজনৈতিক ক্ষমতা আছে যাবে, সরকার আসে যাবে, দল আসে যাবে, কেউ ক্ষমতায় আছেন কালকে চলে যাবেন, কেউ নেই কালকে আসবেন, কিন্তু তার জন্য তাদের হাত ধরতে হবে যাদের বিরুদ্ধে এক সময় বাবা বা ঠাকুমা লড়েছেন। আমি জানি না, আমার বললে খুব বাজে লাগবে, এখানে অনেক রাজনীতিক লোকরা রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে শ্রদ্ধা জানিয়েই বলছি। এই যে বলা হয় না যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ স্কাউন্ডারলস, সেই সমস্ত রাজনীতিবিদদের আমি স্কাউন্ডার বলতে বাধ্য হচ্ছি, যারা কেউ আছেন যাদের অভ্যাস নেই, স্বাধীনতার পর 50-55 বছর ধরে ক্ষমতার ক্ষীর খেয়েছেন, এখন যদি 10-15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকেন, তখন তারা খড়কুটো ধরে ওঠার চেষ্টা করেন। সেই খড়কুটোর নাম যদি তারেকও হয়, তাদের কিছু আসে যায়, বা চীনের কোনো লোক হলো বা সোরেস হলো, তাদের কিছু আসে যায় না, তাদের ওই খড়কুটো ধরে উঠতে হবে, প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে ওই পরিবারের, না হলে কিন্তু অনেক কেলেঙ্কারি, অনেক ধন সম্পদ ইত্যাদি প্রভৃতি বাইরে চলে আসবে। সেই জন্য তাদের ধন সম্পদ টিকিয়ে রাখার জন্য ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে তারা কম্প্রোমাইজ করছে। দ্বিতীয় আরেকটা অংশ রয়েছে যাদের লুট করে যেতে হবে এবং সীমাহীনভাবে, এবং সেটাকে বজায় রাখার জন্য তাদের ক্ষমতায় থাকতে হবে, এবং ক্ষমতায় থাকার জন্য যেখানে পারবো যে কোনো অবস্থায় আমি যে কোনো জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করব, দরকার পড়লে রাষ্ট্রীয় সুরক্ষা। এই যে তুমি বলছো যে এখন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে তো আর পশ্চিমবঙ্গে মাটিতে এসে সরাসরি ওরা ইউনিফর্ম পরে করতে পারবে না। এই যে আমরা স্লিপার সেলের কথা বলছি, স্লিপার সেলের কাজটা কি? তারা জমি বিস্তার করবে, ভেতরে থাকবে এবং যথা সময়ে তারা নিজেদের রূপ প্রকাশ করবে, যেটা বাংলাদেশে দেখা গেল শেখ হাসিনাবাজেদের পতনের কারণ। প্রথমে সামনে দেখানো হলো ছাত্রদের মুভমেন্ট, সংরক্ষণ বিরোধী, তারপর মৌলবাদীরা কন্ট্রোলটা নিয়ে নিল। ঠিক। আমি একটা কথা বললো যে 2004-এ, তুমিও জানো, কালকেও বলেছিলে, হোম মিনিস্টার ছিলেন, হোমের মিনিস্টার অফ স্টেট শ্রীপ্রকাশ বলেছিলেন জয়সওয়াল, যে 2004-এ ভারতবর্ষে 1.2 মিলিয়ন, 1,20,00,000 বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসেছে, তার মধ্যে 57 লক্ষ শুধু পশ্চিমবঙ্গে। এবার 2004 থেকে 2010 ভারতবর্ষের সংসদে যদি সব থেকে বেশি কেউ ভোকাল থাকে অনুপ্রবেশের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিরুদ্ধে, সেই সাংসদের নাম শ্রীমতী মমতা ব্যানার্জি। ঠিক। 2011-এ পালা বদল হলো, 2024 এই 13 বছর পর বাংলাদেশের সার্টিফাইড একজন সন্ত্রাসবাদী আনসারুল্লাহ বাংলা টিমের যিনি হেড, যাকে খুনের দায়ে জেলে ছিল, এবং এরা আসার পর ডক্টর ইউনূসের প্রথম মহান কাজ তাকে মুক্তি দেওয়া, তার ভিডিও তোমরাও দেখিয়েছো। তিনি মমতা ব্যানার্জিকে আহ্বান করছেন বাংলার বা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন